সো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো আজকে যে ভিডিওটা বানাতে যাচ্ছি এই টপিকে, আমি খুবই লজ্জায় পড়ে ভিডিওটা বানাচ্ছি। নিজেকে ভারতীয় এবং বাঙালি বলতেও নিজেকে এখন লজ্জা লাগছে, কারণ আমাদেরকে ম্যানিপুলেট করা এখন এত সহজ যে যে যা খুশি একটা খাইয়ে দিলে আমরা খেয়ে নিই। আর কালকে যদি এসে আমাদেরকে বলা হয় সূর্য পশ্চিম দিকে ওঠে, তা সূর্য পশ্চিম দিকেই ওঠে। আর গোলাপের রং যদি বলা হয় সবুজ, তাহলে সবুজ। কেন এই কথাগুলো বলছি সব বলবো, সঙ্গে থাকুন আমার। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। আসলে কথাটা এখানে তুলছি কারণ লোকে যে যে পরিমাণ বিজেপি সরকারকে প্রতিবন্ধকতা করছে, বিরোধিতা করছে, আর স্পেশালি বিরোধিতা করুক, অসুবিধা নেই, কিন্তু যেরকম মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে বিরোধিতা করছে, সেই জন্য আমার মনে হলো এই ভিডিওটা বানানো দরকার আছে। তো যে সকল পয়েন্টগুলো বিরোধীরা তোলে সেই ব্যাপারে আজকে কথা বলবো। অ্যাকচুয়ালি আমি কথাটা বলতাম না, কোনো ভিডিও বানাতাম না, কিন্তু এখানে তো ওরা লিমিট ক্রস করে দিল যে এইটা বলে যে অমিত শাহ আর মোদি মিলে নাকি স্টক মার্কেটে স্ক্যাম করেছে। এই যে ভিডিওটা ভাইরাল হয়েছিল না, অমিত শাহ বলেছিল যে 4 তারিখের আগে বাই করে নেবেন আর রেজাল্টের পরে মার্কেট ওপরে উঠে যাবে। তো সেদিন আমরা সবাই দেখতে পেয়েছি যে 4 তারিখে রেজাল্ট বেরোতে মার্কেট অনেকটা ক্র্যাশ করে গেছিলো। তো সেটাকে বিরোধীরা বলছে এটা স্ক্যাম, আর এখান থেকে নাকি মোদি আর অমিত শাহ টাকা খেয়েছে। তো চলুন, এই জন্যই আমার এটা আঘাত লাগলো, কারণ আমি একজন ইনভেস্টার। তো সে যখন বিরোধীরা এরকম না জেনে কথাবার্তা বলে, তখন যারা সে ব্যাপারে জানে তাদের খারাপ লাগেই। আস্তে আস্তে আমরা সব এক একটা করে পর্দা তুলবো আর বিরোধীদের ধূলিসাৎ করতে থাকবো। সবার প্রথম যে বিরোধীরা আওয়াজটা তোলে সেটা হচ্ছে গ্যাসের দাম। গ্যাসের দাম সম্বন্ধে সবার প্রথমে বলি, আপনারা যদি কোনো দিনও ইনফ্লেশনকে দোষ দেন যে কোনো সরকারের আমলে দাম বৃদ্ধি পেয়েছে বেশি, তো তার আগের সরকারের সাথে এই সরকারের কম্পেয়ার করতে হয় যে তার আমলে গ্যাসের দাম কত ছিল আর এই আমলে গ্যাসের দাম কত হয়েছে। কংগ্রেসের 10 বছরের সাথে বিজেপির 10 বছর কম্পেয়ার করলে তবে গিয়ে বোঝা যাবে যে হ্যাঁ, সত্যি বিজেপি সরকারের আমলে গ্যাসের দাম বেশি বেড়েছে কিনা। এবার আমরা তাহলে কম্পেয়ার করি সেটা। 2004 সালে যখন আমাদের অটল বিহারী বাজপেয়ী বিজেপির সরকার থেকে যায় এবং মনমোহন সিংয়ের সরকার আসে, তখন কংগ্রেসের আমলে গ্যাসের দাম ছিল অ্যাপ্রক্স 350 টাকা। 350 টাকা থেকে সেটা 2014-তে বেড়ে কংগ্রেসের আমলে হয়েছিল, মানে মোদী সরকার আসার আগে হয়েছিল 1250 টাকা। মানে অ্যাপ্রক্স 3 গুণেরও বেশি দাম বৃদ্ধি হয়েছিল কংগ্রেসের আমলে গ্যাসের দামে। আর সেখানে মোদী সরকারের আমলে 2014 থেকে 2024-এ গ্যাসের দাম বাড়ে তো নি, 1250 থেকে এখন 829 টাকা গ্যাস। আর ডেলিভারি বয়কে দিয়ে ঠিয়ে 900 টাকার মধ্যে গ্যাস হয়ে যায়। গ্যাসের দাম বাড়েনি, উল্টে কমেছে। আর সেখানে মানুষকে এরা উল্টো ভুলভাল খাওয়াচ্ছে যে গ্যাসের দাম নাকি মোদির আমলে বিশাল বেড়েছে, অ্যাফোর্ড করা যাচ্ছে না। তো আমি আমার নিজের লাইফে একটা কথা বলছি, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন আমি খুবই গরিব ঘরের ছেলে আর খুবই সাধারণ ছেলে। তো দেখতেই পাচ্ছেন পিছনে আমার বাড়িতে প্লাস্টার পর্যন্ত নেই, আর আমরা এই দেখুন টিনের বাড়িতে থাকি। তো আমরা না কংগ্রেস আমলে গ্যাসকে অ্যাফোর্ড করতে পারতাম না। যখন মোদী সরকার ক্ষমতায় আসে তখন 1250 থেকে 500 টাকা, 550 টাকা গ্যাসের দাম এনেছিল, তখন গিয়ে আমরা গ্যাস অ্যাফোর্ড করতে পেরেছিলাম। কংগ্রেস আমলে আমরা গ্যাস অ্যাফোর্ড করতে পারতাম না, আমরা উনুনে আর কয়লা ঘুঁটে রান্না করতাম। তো আশা করি বোঝাতে পারলাম এরা কতটা মানুষকে ভুল বোঝায়। তো এবার গ্যাসের দামের পরে এবার আসি পেট্রোলে। পেট্রোলে যখন 2004 সালে পেট্রোলের দাম ছিল 33 টাকা, 32 টাকা সামথিং ছিল, আমি 33 টাকা অ্যাপ্রক্স ধরলাম। সেখান থেকে 2014-তে যখন মোদী সরকার ক্ষমতায় আসে তার আগে পর্যন্ত পেট্রোলের দাম ছিল 72 টাকা। মানে 33 টাকা থেকে 72 টাকা, মানে ডবলেরও বেশি, অ্যাপ্রক্স 120% ইনফ্লেট হয়েছে কংগ্রেস আমলে। আর 2014 থেকে 2024 আমরা যদি ক্যালকুলেশন করি মোদী সরকার আমলে কতটা দাম বেড়েছে, 2014-এ 72 থেকে এখন 2024-এ প্রায় 100 টাকা। ঠিক আছে, মানে অ্যাপ্রক্স 30 থেকে 35%। কোথায় 120% ইনফ্লেট হয়েছে কংগ্রেস আমলে, তখন কারো মাথা ব্যথা হয়নি। আর এখন 10 বছরে কোথায় 30% ইনফ্লেট হয়েছে, 35% ইনফ্লেট হয়েছে, তখন বিরোধীরা খুব গলা চিৎকার করে বলছে যে মোদির আমলে গ্যাসের দাম, এই পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে। মানে বিরোধিতা করারও একটা লিমিট থাকে, বিরোধিতা করুক, কিন্তু মানুষকে ভুল বুঝিয়ে কেন করবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা পেট্রোলের দামের পরে এবার আসছি থার্ড যেটা ওরা বিরোধিতা করে সেটা হচ্ছে হ্যাঁ, গরিব মানুষের কী উন্নতি হয়েছে। মোদির আমলে নাকি শুধু বড়লোকরা আরও বড়লোক হয়েছে, গরিবদের কোনো উন্নতি হয়নি। তো ভাই বলে দিই, মোদি সরকার আমলে
25 কোটি লোক গরিবী রেখা থেকে বাইরে এসছে, তো হয় তারা মধ্যবিত্তে ঢুকেছে, নাহলে তারা বড়লোক হয়েছে, ঠিক আছে? আর যদি বলেন যে সবাইকে কি বড়লোক করার দায়িত্ব মোদী সরকারের একার? কোনো সরকারের উপরে কারো দায়িত্ব থাকে না কাউকে বড়লোক করে দেওয়া। সরকার সুযোগ করে দিতে পারে, এবার বাকিটা সাধারণ মানুষকে, নাগরিককে নিজেকে করে নিতে হবে। আজকে যদি সাধারণ মানুষরা লোন নিয়ে বাইক কেনে, লোন নিয়ে আইফোন কেনে, সেই মানুষরা বড়লোক হবেন, এটা স্বাভাবিক ব্যাপার। টাকাকে যতক্ষণ না মানুষ ম্যানেজ করা শিখবে, কোনোদিনও কোনো সরকারের ক্ষমতা নেই সে মানুষকে বড়লোক করে দেবে, ঠিক আছে? তো এটা আশা করি বোঝাতে পারলাম। আর আর যেটা বলে থাকে, আর কি বলে, আচ্ছা, যেটা স্টক মার্কেট স্ক্যামটা যেটা বলছিলাম আপনাদের, আচ্ছা স্টক মার্কেট পরে আসি, তার আগে ইলেকট্রাল বন্ডকে নাকি ভারতের সবথেকে বড় একটা স্ক্যামের আখ্যা দিয়ে দিল। এখন ভারত $4 ট্রিলিয়ন ইকোনমি, $4 ট্রিলিয়ন মানে 4 লাখ কোটি টাকা, ইন্টু ডলার মানে 86 টাকা। তো আপনার হিসাবটা করে নেবেন, 4 লাখ ইন্টু 86 তারপর কোটি, কত টাকা হতে পারে? সেইখানের ইকোনমিতে দাঁড়িয়ে একটা 12,000 টাকার স্ক্যামকে যদি সে বলে ভারতের ইতিহাসে সবথেকে বড় স্ক্যাম, তো তার মতো বোকা লোক আর হয় না। তো আপাতত বলে দিই ইলেকট্রাল বন্ডের ব্যাপারটা কী ছিল। ইলেকট্রাল বন্ড হাইকোর্ট বলেছিল যে তোমরা কোন কোন কোম্পানির থেকে কত টাকা করে নিয়েছো সেটা কেন সামনে আনোনি। তো সেটা বলার পর কোন কোম্পানি কত টাকা দিয়েছে সেটা সামনে আনাও হয়েছিল। তারপরে এটাকে কেন স্ক্যাম বলা হচ্ছে আমার তো মাথায় ঢুকছে না। আচ্ছা, যদি স্ক্যাম এটা হয়েও থাকে তাহলে তো প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি এর থেকে টাকা নিয়েছে, তাহলে যেসব পার্টিরা টাকা নিয়েছে তারাও কেন বিরোধিতা করছে? শুধু কেন বিজেপির নামেই বিরোধিতাগুলো হচ্ছে? এবার আসি স্টক মার্কেটের ব্যাপারটায়। স্টক মার্কেটে মোদি আর অমিত শাহ নাকি বলেছিল যে 4 তারিখের আগে স্টক কিনে নেবেন, আর 4 তারিখের পরে একেবারে বুম হয়ে যাবে, আকাশে উঠে যাবে স্টকগুলোর দাম। তো এখানে আমি বলতে চাই যে অমিত শাহ যেটা ভিশনারি ছিল অমিত শাহের, যে আমরা ইলেকশানে যেরকম বলেছি সেরকম আশেপাশে 400 আশেপাশে সিট পাবো, সেটা যেরকম এক্সপেক্টেড রেজাল্ট ছিল সেটা যদি আসতো, বা যেটা আমাদের এক্সিট পোলে ছিল এক্সিট পোলের রেজাল্টগুলোও যদি আসতো, তাহলে সত্যি স্টক মার্কেট 4 তারিখে স্কাইরকেট হতো। এক্সপেক্টেড রেজাল্ট আসেনি বলেই রেজাল্টের দিন মার্কেট ক্র্যাশ করেছিল। কারণ ভারতীয় ইকোনমি ভিত্তি হয়ে দাঁড়িয়ে আছে বিজেপির ওপরে। বিজেপি সরকার যদি চলে যায় ভারতের ইকোনমি ধসে যাবে, সত্যি কথা। এটা বড় বড় ইনভেস্টাররাও জানে। যখন তারা রেজাল্ট শিটে দেখছিল যে এনডিএ আর ইন্ডি জোট একদম কাছাকাছি চলছে, তারাও ভয় পেয়ে গেছিলো যদি কোনোভাবে যদি বিজেপি সরকার হেরে যায় তাহলে আমাদের ভারতীয় অর্থনীতি কিছু থাকবে না, ভারতের কোনো ফিউচার থাকবে না। তাই জন্য তারা নিজের হোল্ডিংসগুলো বিক্রি করতে চালু করে দিয়েছিল, ঠিক আছে? তো সেই জন্য আমরা কি দেখতে পেয়েছিলাম যে নিফটিতে 2000 পয়েন্টের একটা বড় ক্র্যাশ এসেছিলো, লাস্টের দিকে 300 পয়েন্ট মতো রিকভারি হয়ে 1700 পয়েন্টের মতো ক্লোজ করেছিল রেজাল্টের দিন, আর সেন্সেক্স 4000 পয়েন্ট পড়ে গেছিলো। তো এটা কেন হয়েছে? এটা কোনো স্ক্যামের জন্য এটা হয়নি, এটা মানুষের মধ্যে ভয় কাজ করেছিল যে যদি বিজেপি সরকার চলে যায় তাহলে ভারতের কোনো ফিউচার নেই, স্টক মার্কেটে কোনো ফিউচার নেই। ওই জন্য আমি টাকাটা তুলে নিই ভাই, আগে দেখি বিজেপি সরকার যদি যেতে তাহলে আবার কালকে ইনভেস্ট করে নেবো। সেই জন্যই মানুষ সেদিন সব টাকা তুলে নিয়েছে আর অত বড় ক্র্যাশ দেখতে পাওয়া গেছে। এবার যখন মানুষ তারপর দেখেছে হ্যাঁ না বিজেপি সরকারই থাকছে, পরের 3 দিনে আবার মার্কেট রিকভারিও করে নিয়েছে, যা পড়েছিল তার থেকে বেশি উঠে গেছে মার্কেট এখন, আপনারা দেখুন চার্টে গিয়ে। এটা কোনো স্ক্যাম না। আর যদি আমি মেনেও নিই কিছু লোকের সেদিন লস হয়েছে যারা কিনা রেজাল্টের আগে কিনেছিল আর রেজাল্টের ওই ক্র্যাশটায় তারা লস বুক করেছে, তো ভাই এখানে একটা আমি জিনিস বলতে চাইবো, ওয়ারেন বাফেটের একটা কোট আছে, সেখানে তিনি বলেছিলেন যে যদি কোনো স্টককে তোমরা 10 বছরের জন্য বাই না করতে পারো, 10 বছরের জন্য যদি হোল্ড না করতে পারো তাহলে সেটা 10 মিনিটের জন্যও কিনো না। তো এখানে তারা যারা লস করেছে তারা কতদিনের জন্য কিনলো? 1 দিনের জন্য। আর 1 দিনের জন্য যদি কিনা থাকে তাহলে সেটা ইনভেস্টমেন্ট নয়, সেটা ট্রেডিং করেছে। আর ট্রেডিং কিসের উপর ভিত্তিতে হয়? টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। আর আমাদের এটা কোনো লিডারের প্রমোশন, কোনো নিউজ, এইগুলো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর পড়ে, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ফর লং টার্ম, যেটা ওয়ারেন বাফেট বলে। তো এখানে লোকেরা যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শুনে, একটা অমিত শাহ প্রমোট করছে, অমিত শাহ একটা অ্যাস্ট্রোলজারের মতো মানে একটা আশা করছে যে স্টক মার্কেট এরকম উপরে যাবে, সেইটা শুনে যদি সে একদিনের একটা ট্রেড নেয়, তো সেখানে ভাই সে মানুষটা নিজেরই সেখানে ফল্ট আছে, সেখানে সে একরকম জুয়া খেলেছে, এটা বলা যায়। সে যদি 3 দিনও হোল্ড করতো, যদি 4 তারিখ নাও বেচে, আজকে সে তার শেয়ারে ন্যায্য দাম সে পেয়ে যাবে, অ্যাটলিস্ট সে প্রফিটেই থাকবে, লসে থাকবে না। আর ওয়ারেন বাফেট তো বলেইছে যে 10 বছরের জন্য যদি বাই না করতে পারো তাহলে 10 মিনিটের জন্য বাই করো না, তো লং টার্মের জন্য ভাবো না ভাই।
আর যদি তোমার একদিনের জন্য বাই করতে তাহলে টেকনিক অ্যানালিসিস দেখো, ওইসব দেখে বাই করো। তুমি ফান্ডামেন্টাল অ্যানালিসিস নিউজ দেখে কেন বাই করছো? আশা করি বোঝাতে পারলাম ব্যাপারগুলো। এরা বিরোধীরা যেরকম মানে মানুষকে ভুল বুঝিয়ে মিথ্যে কথা বলে বিরোধিতা করে, তার এগেনস্টে মনে হলো আমার এই ভিডিওটা বানানো দরকার, তাই ভিডিওটা বানালাম। ভিডিওটাকে যত পারবে শেয়ার করবে, আর যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটাকে লাইক করবে। আর তোমাদের কী মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। নমস্কার।